আচ্ছা, আর 2 মিনিট দেখবো, তারপর শুরু করে দেবো। এখানে অনেকে জয়েন করবে তো। আচ্ছা, আজকে থেকে আমরা টেন্স শুরু করব। তো টেন্স কি, এটা কে বলতে পারবেন আমাকে? মূলত টেন্স জিনিসটা কি? ক্রিয়ার কাজকে টেন্স বলে। ক্রিয়ার কাজকে, ক্রিয়া কি আর কাজ কি? ক্রিয়া হচ্ছে যে কাজটা করে, আর কাজ হচ্ছে যা করা হয়। আচ্ছা, আর আরো ভালোভাবে কে বলতে পারবেন টেন্স জিনিসটা কি? স্যার, টেন্স অর্থ কাল স্যার। আচ্ছা, টেন্স মানে কাল। আর কাল কাল মানে হচ্ছে মৃত্যু, নাকি? না, না, সেটা সময় বুঝাইছে। তাহলে এখানে সময় বুঝাইছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সময়ের কালকে টেন্স বলে। কিসের কালকে? মানে সময়ের 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 কাল, তার মানে সময়ের মৃত্যুকে টেন্স বলে, নাকি? না স্যার, এরকম না। তাহলে আচ্ছা, প্রথমত আমরা যে গ্রামার বইতে এতদিন যেভাবে শিখে আসছি, আমরা কিন্তু এবার অন্যভাবে একটু শিখবো। টেন্স মানে আমরা গ্রামার বইয়ে লেখা থাকে ক্রিয়ার কাল, তাই না? ক্রিয়া, ক্রিয়া মানে হচ্ছে কাজ। আর কাল মানে মৃত্যু হলেও সিনোনিম তো আছে, একটা শব্দের অনেকগুলো অর্থ হয়। এখানে কাল মানে কিন্তু মৃত্যু না, কাল মানে হচ্ছে সময়। ক্রিয়া আর কাল হচ্ছে আপনার মূলত আমরা টেন্স বলে থাকি ইংলিশে। ঠিক আছে, এখন বুঝতে হবে যে টেন্সের আসলে নর্মালি আমরা গতানুগতিক যে সংজ্ঞা পড়ে আসছে ওইভাবে কিন্তু এখন বুঝবো না। এবার বুঝবো আমরা একটু ভিন্ন ভাবে। কিরকম? আমরা বুঝবো এইভাবে যে যে সময় যে কাজ করা হয় ওটাই টেন্স। ঠিক আছে, এখন আমরা কি আর চালে টালে যাবো না, ঠিক আছে? আমরা কোনো এখন ক্রিয়ার কালে যাব না। এখন হচ্ছে এক কথায় যেটা বুঝবো, যে সময় যে কাজ করা হয় বা হবে সেটাই আসলে টেন্স। কিরকম? যেমন এখন আমি কি করছি, আপনাদের দিকে হাত নাড়াচ্ছি, তাই না? এই যে হাত নাড়াচ্ছি, তার মানে কিন্তু আমি একটা কাজ করতেছি। আচ্ছা, আমি কখন হাত নাড়াচ্ছি এতক্ষণে? এখন আমি কখন হাত নাড়াচ্ছি? এখন হাত নাড়াচ্ছি মানে বর্তমান সময়। বর্তমান সময় আমি হাত নাড়াচ্ছি, তার মানে এটা হচ্ছে এখন বর্তমান। আমি হাত নাড়াচ্ছি, এখন কি করতেছি? আমার কিন্তু হাত নাড়ানো শেষ। এটা কিন্তু মোটামুটি ধরে নেন অতীত হয়ে গেছে, কিন্তু অলরেডি একটু আগে কিন্তু হাত নাড়িয়েছি, বাট এখন কিন্তু আর নাড়াচ্ছি না। এখন কিন্তু আর নাড়াচ্ছি না, তার মানে কি আমার হাত নাড়ানো কিন্তু শেষ। তার মানে অতীতে আমি হাত নাড়াইছিলাম, অতীত হয়ে গেছে। কিন্তু যে সময় যে কাজ করা হয় বা হয়েছিল বা হবে। এখন কি করব? এখন আমি আপনাদের সামনে একটা বই তুলে ধরবো। কি করব? একটা বই তুলে সামনে দেখাবো, যেটা এখনো কিন্তু দেখাই নাই। ভবিষ্যতে আমি একটা কাজ করব, মানে ভবিষ্যৎ হচ্ছে একটা সময়। সেই সময় আমি কি করব? একটা বই তুলে দেখাবো আপনাদের। এই যে এখন তুললাম। যখন আমি বলছিলাম যে আমি তুলে দেখাবো, তখন কিন্তু বই আমি তুলি নাই। তুলবো, ভবিষ্যতে একটা কাজ আমি করবো, বাট যখন আমি দেখাই ফেললাম এই যে আমার বই, মানে বই দেখাই ফেললাম, মানে এখন কিন্তু আমি আছি বর্তমানে। বর্তমানে কি করতেছি? আপনাদেরকে আমার বই দেখাচ্ছি। আপনাদের আমি আমার বই দেখাচ্ছি, তার মানে কি? যে সময় যে কাজ হয়, হবে, ঠিক আছে, এই রিলেটেড বিষয় হচ্ছে টেন্স। সময় এবং কাজ এই দুটা যে বুঝবে ভালো মতো, এটাই টেন্স। আমরা কিন্তু ওই স্কুল কলেজে ধরা বাঁধা সংজ্ঞায় যাব না। যে সময় যে কাজ করা হয়, হবে বা হয়েছিল, সেটাই হচ্ছে টেন্স। মাঠ কথা আপনার মাথায় রাখতে হবে, সময় এবং কাজ, সময় এবং কাজ। এখন আপনারা কি করতেছেন? এখনো জয়েন করতেছে? এই মুহূর্তে আপনারা কি করছেন? আমার দিকে তাকায় আছেন কেন? তাকায় আছেন বলেন তো? করতে
হ্যাঁ বুঝি নাই। স্যার ক্লাস করতেছে। ক্লাস করতেছেন, আমাদের তাকায় আছেন তো সবাই, তাই না? জি স্যার। হ্যাঁ, জি কারণ স্যার। কারণ আজকে আমার রূপ জ্বালিয়েছে, এর জন্য সবাই তাকায় আছেন আমার দিকে, তাই তো? তাই না? না জি স্যার, স্যার। তার জন্য ও তাকে আচ্ছা, আছি। পড়ানোর জন্য। পড়ার রূপ। ও আচ্ছা, পড়ানোর জন্য তাকায় আছেন। ও আল্লাহ, আমি আর কি ভাবতেছি। আমি ভাবলাম আজকে বোধহয় আমার রূপ জ্বালাইলো কিনা, আজকে একটু সুন্দর লাগতেছে কিনা, তোমার এই জন্য বোধহয় সবাই তাকায় আছেন আমার দিকে। আচ্ছা না স্যার, পড়ার রূপ সুন্দর স্যার। আচ্ছা, তো যাই হোক, তো আপনারা এখন কি করতেছেন? আমার দিকে তাকায় আছেন। কি করতেছেন? তাকায় আছেন, তার মানে কি আপনারা কিন্তু একটা কাজ করতেছেন। তখন তাকায় আছেন, এই মুহূর্তে কাজ করতেছেন, এখন বর্তমান একটা সময় আপনারা কাজ করছেন। আমি কি করতেছি? আমি কথা বলছি। কখন কথা বলছি? এখন কথা বলছি। তার মানে আমি কিন্তু একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন দেখেন, এটা কিন্তু একটা কাজ। এখন আমি কোথায় আছি? আপনাদের চোখের সামনে আছি। আমি কোথায় আছি? চোখের সামনে। আপনাদের চোখের সামনে আমি কি করতেছি? হয় কথা বলতেছি, না বসে আছি। আমি কিন্তু বসে আছি আপনাদের সামনে, তার মানে আপনাদের সামনে আমি একটা কাজ করতেছি, এখন কাজ করতেছি। এখন দেখেন, এখন দেখেন আমি কিন্তু আপনাদের সামনে নাই, আপনাদের সামনে নাই। একটু আগে আপনাদের সামনে ছিলাম, যেহেতু নাই আমি আপনাদের সামনে, তার মানে কিন্তু একটু আগে যে ছিলাম এটা কিন্তু অতীত। আপনাদের সামনে আমি একটু আগে ছিলাম, ওইটা কিন্তু অলরেডি অতীত হয়ে গেছে। এখন কিন্তু এটা অতীত হয়ে গেছে, কিন্তু তার মানে আমি কিন্তু আপনাদের সামনে নাই, একটু আগে ছিলাম। যখন ছিলাম ওটা কিন্তু অতীত, এবং আপনাদের সামনে ওই সময় একটা কাজে ব্যস্ত ছিলাম। এখন কি করব? আমি আপনাদের সামনে আসবো। এখনো কিন্তু আসি নাই, যে আসবো মানে ভবিষ্যতে আমি একটা কোনো কাজ করব। ঠিক আছে? এই যেমন এখন আপনাদের সামনে আমি আসবো, মানে এই যে এসে বললাম, এই যে আইসা বললাম না। এখন এতক্ষণ যখন স্ক্রিনের বাইরে দাঁড়ায় বলছে আমি আসবো, তার মানে আসি নাই, তখন ছিল এটা ভবিষ্যতে ইন্ডিকেট দিচ্ছে, ভবিষ্যতে আমি কোন একটা কাজ করব। এখন আমি আপনাদের সামনে চলে আসছে, এটা বর্তমান। বুঝছেন? টেন্স কিন্তু তিন রকম: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যেই সব সময় যে কাজ করেছিলাম বা করব, এটাই টেন্স। সহজ ভাষা, এটা কিন্তু আমাদের একদম বইয়ের ভাষা না। এটাই হচ্ছে টেন্স বোঝার সবচেয়ে সহজ পন্থা। আর আমরা তো স্কুলে শিখে আসছি যে টেন্সের হচ্ছে 3 ছেলে 12 নাতি। কিরকম কিরকম ভাবে শিখছি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওর ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। মানে 3 ছেলে 12 নাতি। হ্যাঁ, এইভাবেই আমরা শিখে আসছি। বাট আমাদের যে লেভেল 1 বইটাতে যেভাবে আছে, ওটা হচ্ছে এটা আছে অন্যভাবে। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এইভাবে সাজানো নাই। এটা সাজানো হচ্ছে এইভাবে: প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। ঠিক এভাবে সাজানো। আবার প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এইভাবেই কিন্তু আমাদের বইগুলো সাজানো, মানে লেভেল 1 বইটাতে সাজানো। তো আমরাও কিন্তু ওই একই পদ্ধতিটাই অ্যাপ্লাই করব। এখন ধরেন আমি আপনাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা বলতে পারবেন কেউ? স্যার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট অবজেক্ট। প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট দেখি। সাবজেক্ট প্লাস ভার্বের পাঁচ ফর্ম। ভার্বের অন। V1 মানে বুঝি তো? V1 বুঝি? জি স্যার। ভার্বের প্রেজেন্ট স্যার, ভার্বের প্রথম ফর্ম মানে ট্রিপল ফর্ম, মানে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে V1। তারপর অবজেক্ট। তারপর কি? অবজেক্ট প্লাস হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে, এটা হচ্ছে নরমালি আমাদের স্ট্রাকচার। এখন আমি যদি বলি আই প্লে ক্রিকেট, এখন দেখেন আই প্লে ক্রিকেট। এখন আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আইটা সাবজেক্ট মানে কর্তা, যে কাজ করে, প্লেটা হচ্ছে ভার্ব, ক্রিকেট হচ্ছে অবজেক্ট। আমি যদি এক্সটেনশন দিতে চাই, আই প্লে ক্রিকেট এভরিডে দিতে পারি,
অথবা আই প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড, এগুলো হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে, এখন এক্সটেনশন আমার মাথা ব্যথা না, আমার মাথা ব্যথা হচ্ছে এসভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। এখন যদি এটা নেগেটিভ করি কি হবে? আই নট প্লে ক্রিকেট, তাই না? নাকি স্যার I don't play cricket. জি স্যার কেন আমি ডোন্ট কেন দিব? হ্যাঁ অথবা আই প্লে নট ক্রিকেট দেই, নাকি কোনটা দিলে ভালো হয়? দেখেন তো দুটার মধ্যে কোনটা ভালো হয়, দেখেন তো। আই প্লে নট ক্রিকেট, আই নট প্লে ক্রিকেট, কোনটা দিলে ভালো হয় বলেন তো? কোনটাই ভালো না স্যার, স্যার একটাও দুটোই হইতেছে না। কোনটা দিলে ভালো হয় দেখি? দুটাই ভুল স্যার। একটাও হয় নাই, দুইটাই ভুল। হাই হাই, আপনাদের এত বড় সাহস, আমারে ভুল বলেন? আপনাদের তো খবর আছে। দাঁড়ান, পরীক্ষা তো আমার সামনে দিতে, আমার আন্ডারে দিতে হবে, তাই না? জি স্যার। দেখেন, ভুল বলছেন কিন্তু। আচ্ছা, তাহলে আপনারা ডু নট আনতে চাচ্ছেন কেন? মনে করেন আমি যদি এইভাবে লিখি, দেখেন আমি যদি লিখতাম আই অ্যাম, এটা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন ধরেন আই এম প্লেইং ক্রিকেট দিলাম। এখন আই এম ক্রিকেট, আই এম এর পরে নটটা দেই না? জি স্যার। এভাবেই তো দেই আমরা, তাই না? কিন্তু দেখেন এখানে কিন্তু আমি নটের এম এর পরে নটটা দিয়েছি, এম এর পরে, খেয়াল করেন। কিন্তু এখানে কিন্তু অলরেডি এম আছে, বাট আমি এম আছে দেখে এম এর পরে নট দিছি। বাট আপনারা এখানে তো ডু কথাটা নাই, আপনারা ডুটাকে আনতে চাচ্ছেন কেন? এটা যুক্তি কি বলেন? স্যার স্যার এটা অক্সিলিয়ারি এটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতেছে তাই। এন অক্সিলারি ভার্বই তো নেই, আপনি আনতেছেন কেন? এটা যুক্তি কি? নেগেটিভ বোঝাচ্ছে স্যার। আচ্ছা, কে বলতে পারবেন ক্লিয়ার করে? আমি এটা আই এম negative এর সাথে নট লাগাই দিয়েছি, বাট এখানে আমি ডুটা আমি ডু নাই, বাট আপনারা ডু কেন আনতেছেন? হয় আই নট প্লে ক্রিকেট অথবা আই প্লে নট ক্রিকেট, এটা কেন হবে না? আর ডুটাকে কেন আনতে চাচ্ছেন, এটা কে বলতে পারবে আমাকে ক্লিয়ারলি? কে বলতে পারবে? স্যার এটা নেগেটিভ ফর্ম না স্যার। ও ক্লিয়ারলি, এখন আমি ডুটা আনবো কেন? আই নট প্লে ক্রিকেট অথবা আই প্লে নট ক্রিকেট, এটা এইভাবে দিব। কিন্তু ডুটাকে কেন আনবো? যেখানে আমি এম এর পর নটটা দিছি, এমটাকে তো আনতে হয় নাই, কিন্তু এখানে কেন আনবো? প্রেজেন্ট ইনডিফিনিটে কেন আনবো? জানা নেই স্যার এটা। স্যার এসবি অনুসারে তো প্রথম সাবজেক্ট পর ভার্ব আসবেই, হুম, সেই ক্ষেত্রে ডু আসবে। আচ্ছা, এখন দেখেন এখানে দেখেন রে ভাই, এটা এত ইয়েতে গেল কেন? তৈরি আচ্ছা, দেখেন ভাষা কিন্তু পরিবর্তিত হয়, তাই না? জি স্যার। ইংরেজি ভাষার বয়স কিন্তু অনেক আগে, যেমন প্রাচীন ইংরেজি সাহিত্যের নিদর্শন পাওয়া গেছে 450 সালে, এটা জানেন? বিয়ল না। নামে একটা সাহিত্য ছিল। 450 সাল মানে কি? আমাদের নবীজির কিন্তু জন্মের আগে। আমাদের নবীজির জন্ম কি 570 সালে না? জি জি স্যার। আর ওই 450 সালের দিকে একটা বইয়ের অস্তিত্ব পাওয়া যায়, বিয়ল। ঠিক আছে, সবচেয়ে প্রাচীন ইংরেজি সাহিত্য। যাই হোক, ভাষা কিন্তু পরিবর্তনশীল। এখন কিন্তু আমরা ভাষা কিন্তু শর্টকাট করি না? যেমন আই ডু নট কে এখন আই ডোন্ট বলি, আই ক্যান নট কে আই কান্ট বলি, আই হ্যাভ নট কে বলি আই হ্যাভেন্ট, আই ওয়ান্ট টু কে বলি এখন ওয়ানা, গোয়িং টু কে বলি গনা, মানে শর্টকাট করে ফেলতেছি। ঠিক আছে, ব্রিটিশরা আগে এই সেন্টেন্সটাকে, যেমন আই প্লে ক্রিকেট লিখছে না, আই প্লে ক্রিকেটটাকে ওরা আগে এইভাবে ব্যবহার করতো, আই ডু প্লে ক্রিকেট। তার মানে আই প্লে ক্রিকেট অর্থ যা, আই ডু প্লে ক্রিকেট অর্থও কিন্তু সেম। এখানে কিন্তু অর্থের কোনো পার্থক্য নাই। আগে ব্রিটিশরা আই ডু প্লে ক্রিকেট বলতো, আই প্লে ক্রিকেটকে এই ডু লাগাইতো। এবং এখনো কিন্তু মুভিতে দেখবেন এখন মাঝে মধ্যে ডু ইউজ করে, এরকম সেন্টেন্স ইউজ করে।
যারা মুভি দেখেন আর কি, খুব কম, এখনো রেয়ার, খুব কম করে এটা। আই প্লে ক্রিকেট অর্থ যা, আই ডু প্লে ক্রিকেট অর্থ তা। আগে তারা আই ডু প্লে ক্রিকেট বলতো, বাট বর্তমানে কালের বিবর্তনে তারা দেখলো যে আমরা কিন্তু আই প্লে ক্রিকেটটাকে, আই ডু প্লে ক্রিকেটটাকে যদি আমরা ডুটা ফেলে দেই, তারপরও কিন্তু আমরা এই আই প্লে ক্রিকেটে একই অর্থ প্রকাশ করে। তারা কিন্তু কালের বিবর্তন করলো কি, এই ডুটাকে ফেলে দিল। আর এই ডুটা কিন্তু সবসময় ছিল ওদের কাছে, এই ডুটাকে ফেলে দিছে। কিন্তু কিন্তু এখন তারা এই ডুটাকে ফেলে দিয়ে চিন্তা করলো যে আই প্লে ক্রিকেট বললেও যা, আই ডু প্লে ক্রিকেট অর্থ হতা, তাহলে আমরা খামাকে ডুটা ব্যবহার করব কেন? ডুটা খামাকে ব্যবহার করবো তাই তারা এই কারণে তারা এই ডু এর ব্যবহারটা ফেলে দেয় ইংরেজি থেকে, যে কারণে আমরা এই ডু এর ব্যবহারটা বুঝি না। ঠিক আছে, তার মানে কিন্তু ডুটা ফেলে দেয় না, এটা কিন্তু আসমান থেকে আসে নাই, এই ডুটা অটোমেটিক আগেই ছিল। বাট আমরা ভাষাটাকে শর্টকাট করার জন্য, ভাষাটাকে আরো সহজভাবে বলার জন্য এই ডুটাকে ফেলে দিছি। মানে আমরা ফেলি নাই, ব্রিটিশটা ফেলে দেয়, বাট আলটিমেটলি ডু কিন্তু ব্যবহার ছিল। ঠিক আছে, সো আই ডু প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট অর্থ যা, আই ডু প্লে ক্রিকেট অর্থ সেম। বাট বর্তমানে এখন এই ডুটা এখন ব্যবহার করে না, করলেও সেটা খুব রেয়ার কেসে করে, খুব কম করে। এখন যদি যেমন আই এম নট প্লেইং ক্রিকেট, যেমন একটু আগে লিখলাম, এটাকে যদি নট বলি তাহলে আমরা বলবো আই ডু নট প্লে ক্রিকেট। ঠিক আছে, এখন দেখছেন নেগেটিভ সেন্স, আই প্লে ক্রিকেট, আই ডু প্লে ক্রিকেট, আই ডু নট প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলি, আমি ক্রিকেট খেলি না। এটুকু বুঝে নাই কে বলেন? জি স্যার। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি আমি কি ক্রিকেট খেলি, কি হবে? ডু আই প্লে ক্রিকেট? I play cricket. তাহলে ডুটা আগে চলে যাবে, ডু আই প্লে ক্রিকেট কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, এখন যদি আমি বলি আমি কি ক্রিকেট খেলি না, তাহলে এটা হবে ডোন্ট আই। আপনি ওই কোয়েশ্চেন করার সময় শর্টকাট করতে পারবেন, ডোন্ট আই প্লে ক্রিকেট। আমি কি ক্রিকেট খেলি না, ডু আই প্লে ক্রিকেট মানে আমি কি ক্রিকেট খেলি, আর ডোন্ট আই প্লে ক্রিকেট মানে আমি কি ক্রিকেট খেলি না। একটু বুঝতে সমস্যা হচ্ছে না তো কারো? না স্যার এটা বুঝতে পারি নাই। কোনটা? ডোন্ট আই প্লে ক্রিকেট? আমি কি ক্রিকেট খেলি না? বুঝছেন? জি আর ডোর ব্যবহারটা স্যার স্যার, আরেকটু বুঝালে স্যার প্লে ভালো হতো। ক্রিকেট তো নেগেটিভ মানে ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। এটা তো নেগেটিভ দিয়ে কোশ্চেন করতেছেন, কোশ্চেন মার্ক দেখেন। ডু আই প্লে ক্রিকেট মানে আমি কি ক্রিকেট খেলি, আর ডোন্ট আই প্লে ক্রিকেট মানে আমি কি ক্রিকেট খেলি না। স্যার এখানে না বোধক প্রশ্ন করতেছে। বুঝি নাই। এখানে কি না বোধক প্রশ্ন করতেছে? হ্যাঁ, মানে সে ক্রিকেট খেলে না জিজ্ঞাসা করতেছে না, মানে হ্যাঁ, বলতেছে জিজ্ঞেস করতেছে। আপনি কোশ্চেন মার্ক দেখেন না, বা ডানে যে কোশ্চেন মার্ক, স্যার এটা দেখছি কিন্তু বুঝতে পারতেছি না। আচ্ছা কোশ্চেন মার্ক করতেছে এখানে। ডু আই প্লে ক্রিকেট মানে যা, ডোন্ট মানে পজিটিভ, আর পজিটিভ মানে অ্যাফার্মেটিভ, আর ডোন্ট আই প্লে ক্রিকেট মানে নেগেটিভ, মানে মানে নেগেটিভ কোশ্চেন করতেছে। আমি কি ক্রিকেট খেলি, আর ওটা হচ্ছে আমি কি ক্রিকেট খেলি না, প্রশ্ন করতেছে। আচ্ছা, আপনাদের মাঝখানে শিখাইছিলাম না WH, এখন WH দেখেন কয়টা প্যাটার্ন দেখেন, why, where, when, অথবা হাউ দিয়ে আপনি ডু আই প্লে ক্রিকেটটা বসায় দেন, তখন এই ডুটা হয়ে যাবে স্মল লেটার। এখন দেখেন ওয়াই ডু আই প্লে ক্রিকেট, আমি কেন ক্রিকেট খেলি। ওয়াই ডু আই প্লে ক্রিকেট, আমি কোথায় ক্রিকেট খেলি। ওয়েন ডু আই প্লে ক্রিকেট, আমি কখন ক্রিকেট খেলি। হাউ ডু আই প্লে ক্রিকেট, আমি কিভাবে ক্রিকেট খেলি। দেখছেন WH এর পরে কিন্তু দেখছেন অক্সিলারি ভার্ব কিভাবে আসছে, খেয়াল করছেন? এই যে ডু, দেখছেন ডু চলে আসছে। এখন যদি নেগেটিভ করি, এটি যদি আবার বসাই, এখানে ডোন্ট। এখন দেখেন ওয়াই ডোন্ট আই প্লে ক্রিকেট, আমি কেন ক্রিকেট খেলি না। ওয়ার ডোন্ট আই প্লে ক্রিকেট, আমি কোথায় ক্রিকেট খেলি না। ওয়েন ডোন্ট আই প্লে ক্রিকেট, আমি কখন ক্রিকেট খেলি না। হাউ ডোন্ট আই প্লে ক্রিকেট, আমি কিভাবে ক্রিকেট খেলি না। দেখেন এই প্যাটার্ন, WH এর পরে দেখছেন কিভাবে অক্সিলারি আসছে,
এই পুরোটা কিন্তু ওয়াই দিয়ে করতেছেন, ওয়ার্ড দিয়ে করতেছেন, ঠিক আছে? এটা দেখেন, এটা WH দিয়ে আপনি কোশ্চেন করার প্যাটার্ন। একটু বুঝতে এখন কোথাও কার সমস্যা আছে দেখেন। ঠিক আছে, এগুলো WH, ওয়াই ডু আই প্লে ক্রিকেট, তারপর ওয়াই ডোন্ট আই প্লে, ওয়াই ডোন্ট আই প্লে ক্রিকেট মানে আমি কেন ক্রিকেট খেলি না, আমি কোথায় ক্রিকেট খেলি না, আমি কখন ক্রিকেট খেলি না, আমি কিভাবে ক্রিকেট খেলি না। আর যদি এখানে যদি প্রশ্ন করেন এখানে WH ছাড়া, তখন হয় ডু আই প্লে ক্রিকেট, আমি কি ক্রিকেট খেলি। আর ডোন্ট আই প্লে ক্রিকেট মানে আমি কি ক্রিকেট খেলি না। আর এখানে WH এর ব্যবহার এইভাবে করবেন আর কি। এবং WH এ দেখবেন ডুটা দেখছেন অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব দেখছেন প্রত্যেকটা WH এর পরে কিন্তু অক্সিলারি চলে আসে। আমি যখন আপনাদের WH করাইছিলাম তখন কিন্তু বলছিলাম যে এইভাবেই কিন্তু আসে অক্সিলারি ভার্ব। আচ্ছা, বুঝতে সমস্যা আছে এখানে কি আছে কিনা বলেন। স্যার একটু আরেকবার বুঝাইতেন ইয়াটা। কোনটা? পুরাটা যে বুঝাবো না, হাউ কারণ আমার আজকে গলা বসায়, এর জন্য যেটুকু বুঝেন না ওইটুকু শুধু প্রশ্ন করবেন, পুরাটা হাউ বলবেন। ডু আই প্লে ক্রিকেট মানে এটার গঠনটা বুঝতে পারতেছি না। কিভাবে বুঝতেছেন না বলেন? হাউ ডু আই প্লে ক্রিকেট মানে কি, আমি কিভাবে ক্রিকেট খেলি। ডু আই প্লে ক্রিকেট মানে এখানে তো আমি কি খেলি এটা বুঝাইছে, তাহলে হাউ মানে কি প্রশ্ন করা হয় বুঝাইছে এখানে? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন, সব প্রশ্ন। আপনি কি কোশ্চেন মার্ক দেখেন না ডানে? স্যার এগুলো তো দেখতেছি, মানে হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ সবগুলো তো প্রশ্ন বুঝাইতেছে। প্রশ্ন করতেছে ওগুলো WH কোশ্চেন। WH এর কোশ্চেন করে ভুলে গেলেন ক্লাস? আপনি WH করেন নাই ক্লাস? WH কোর্স জি ক্লাস স্যার করতেন আপনি, তাহলে এগুলো ভুলে গেলেন কেন? আপনি তো ভুলে গেছেন। WH ক্লাস করানোর পর তো আপনি তো আর দেখেন নাই মনে, আরো এগুলো দেখা উচিত ছিল। প্রত্যেকদিনের ক্লাস প্রতিদিন দেখবেন। হাউ দ্বারা কিন্তু প্রশ্ন করা হচ্ছে, হাউ এর পরে ডু, হাউ ডু আই প্লে ক্রিকেট, আমি কিভাবে ক্রিকেট খেলি। ওয়েন ডু আই প্লে ক্রিকেট মানে আমি কখন ক্রিকেট খেলি। ওয়্যার ডু আই প্লে ক্রিকেট মানে আমি কিভাবে ক্রিকেট, আমি শুধু WH খালি ওটার সাথে লাগাবেন, জয়েন করবেন, ম্যাচ করবেন। জি স্যার বুঝতে পারছি। আর নেগেটিভ হলে ওয়াই ডোন্ট আই প্লে ক্রিকেট, আমি কেন ক্রিকেট খেলি না। হাউ ডোন্ট আই প্লে ক্রিকেট মানে আমি কিভাবে ক্রিকেট খেলি না। আচ্ছা, অন্যদের কোনো সমস্যা আছে কিনা বলেন। স্যার একটু ডোর ব্যবহারটা স্যার আমি বুঝি না স্যার। ডু এর ব্যাপার বুঝেন নাই, কিভাবে বুঝেন নাই বলেন। স্যার আই প্লে ক্রিকেট, তারপরে দিয়েছেন আই ডো প্লে ক্রিকেট। এটা দুইটার অর্থ একই, সেম। তাহলে স্যার একটা মধ্যে ডো আছে আর একটা নাই স্যার। নাই দেখে কি করবেন? আগে আগে ব্রিটিশরা ডু ব্যবহার করতো, এখন আমরা এখন ব্রিটিশরা ডু ব্যবহার করে না। আই প্লে ক্রিকেট অর্থ যা, আই ডু প্লে ক্রিকেট অর্থ তা, এবং এই ডু এর সাথে কিন্তু নটটা বসে, যখন আমি নেগেটিভ করবো এই ডু নটটা এভাবেই বসাবো, নাহলে তো সরাসরি আই এর পরে নট লাগাই দিতে হতো, আই নট প্লে ক্রিকেট বলতে পারতাম। কিন্তু আমরা তো এখন বলি আই ডু নট প্লে ক্রিকেট, তাই না? এই যে এই ডুটা থাকার কারণে আমরা ডু এর পরে নটটা বসাইতে পারি। এই জন্য আই প্লে ক্রিকেট অর্থ যা, আই ডু প্লে ক্রিকেট অর্থ সেম। এখন নাই দেখে কান্নাকাটি করেন না। অন্য কোনো সমস্যা আছে কিনা বলেন। না স্যার, সমস্যা নাই। ওকে, এই একই সেন্টেন্স আরেকটা প্যাটার্নে করবো আমরা, ঠিক আছে? ধরেন এখন মনে করেন সে ইংরেজি শেখে, ঠিক আছে? she learns, আর আমরা জানি she learn English, বাট আমরা জানি সেটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা জানি ভার্বের শেষে এস অথবা ইএস হয়। কোথায় এস হয় কোথায় ইএস হয় এটা কে কে জানেন বলেন তো? জানি স্যার আমরা। কোথায় এস হয় কোথায় ইএস হয় বলেন তো? ধরেন দেখেন হি নো, সে জানে, এখানে কিন্তু একটা এস হয়। আবার যদি বলেন হি গো, এখানে ডিএস, এখানে এস কেন বসছে আর ইএস কেন বসছে কে বলতে পারবেন? স্যার থার্ড পারসন সিঙ্গুলারের সাথে থার্ড পারসনের জন্য স্যার এস এস যোগ হয়েছে স্যার। ঠিক আছে, আমি যদি নোজ এর পরে ইএস দিতাম, যদি এখানে ইএস দিতাম কি সমস্যা? স্যার এটা তো হয় না স্যার। ভালো করে দেখেন,
যদি ভার্বের শেষে এটা যদি কনসোনেন্ট থাকে তার সাথে এস হয়, আর ভাওয়েল হলে ইএস এটা হবে। তো স্যার হ্যাঁ হ্যাঁ কিছু রুলস আছে, রুলস এর ভিতরে পরে কিছু পাওয়ার, জি, এটা আমরা বুঝতে পারি। ইএস ঠিক হইছে মূলত আমরা কারণ সিঙ্গুলার সাথে ওটা হচ্ছে ভাওয়েল, এই ভাওয়েল হওয়ার কারণে ইএস যুক্ত হয়েছে, আর এটা কনসোনেন্ট হ্যাঁ দেখে হ্যাঁ এটার সাথে এস যুক্ত হয়েছে, বুঝতে পারছেন? জি এই স্যার। জন্য লার্নের পরে কিন্তু আমি ইএস দেইনি, এস দিছি। এস হ্যাঁ হ্যাঁ। লার্ন ইংলিশ, ঠিক আছে? এখন কিন্তু দেখেন আবার আগে বলেন। মানে এনে যদি আবার সিনা থেকে ইউ থাকতো তাহলে কিন্তু আবার এস যুক্ত হতো না। না, সেকেন্ড পারসন তো চলে ইউ যাচ্ছে, লার্ন ইংলিশ। হ্যাঁ 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 হ্যাঁ। এখন সি এর জায়গায় যদি আপনি কামাল তমাল নাদিয়া সাদিয়াও দিতেন তারপরও লার্ন সি হইতো। ভার্বের হ্যাঁ শেষে হ্যাঁ হ্যাঁ, এটা কারণ এটা তো সিঙ্গুলার, তার হ্যাঁ পারসন সিঙ্গুলার নাম তো হ্যাঁ হ্যাঁ রাইট, কারণ সিঙ্গুলার কথাটা আসছে সিঙ্গেল থেকে, আমরা ক্রিকেট খেলে সিঙ্গেল নেই না, সিঙ্গেল, হ্যাঁ ওই হ্যাঁ সিঙ্গেল থেকে সিঙ্গুলার, এর জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা থার্ড পারসন, ঠিক আছে? আবার থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে কিন্তু আবার হ্যাঁ হ্যাঁ, যেমন তার পারসন তুই, দে, তারা ইংলিশ শেখে, যেমন দে লার্ন ইংলিশ। হ্যাঁ রাইট। এখন দেখেন শি লার্নস ইংলিশ, ওই আগের মতোই, এটাকে ব্রিটিশ আগে এইভাবে বলবে, শি ডু, দুটা তো এখন ভাওয়েল তাই না, ওটা কিন্তু ভাওয়েল, এই জন্য ডাজ। আর লার্ন কিন্তু আর এস বসবে না, অলরেডি যখন এস বাই এস বসে গেছে, শি ডাজ লার্ন ইংলিশ, তার মানে এই দুটার অর্থই কিন্তু এক। ব্রিটিশটা আগে এই সেন্টেন্সটাকে বলতো শি ডাজ লার্ন ইংলিশ, যেটা বর্তমানে এখন হয়ে গেছে শি লার্নস ইংলিশ। আগে ব্রিটিশটা বলতো শি ডাজ লার্ন ইংলিশ, ঠিক আছে? এই ডাজটাকে এখন ওরা ফেলে ওইভাবে এখন ইউজ না করে ওরা সরাবো, এখন বলে শি লার্নস ইংলিশ। দেখেন এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা, দেখেন এই দুইটা অর্থ কিন্তু সেম। শি লার্নস ইংলিশ মানেও যা, শি ডাজ লার্ন ইংলিশ মানেও তা সেম। তো এটাকে যদি এখন আমি নেগেটিভ করি, শি ডাজ নট লার্ন ইংলিশ, সে ইংরেজি শেখে না। এখন দেখেন এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা, ডাজের পরে নটটা বসছে। স্যার আগেরটার মতোই স্যার, আই ডু রাইট, আগেরটার মতোই, আগেরটার মতোই। এবার সি দিয়ে করছে কারণ আগেটা তো আমরা আই এর পরে প্লেস দেই নাই, ফার্স্ট পারসন দেখে আই এস বাই এস যুক্ত হয়নি, এটা তো আমরা এস বাই এস যুক্ত করতেছি, এই জন্য দিতেছি এটা। এখন যদি প্রশ্ন স্যার করি, বলেন। এই যে উপরে লিখছেন শি লার্নস ইংলিশ, এখানে এস যোগ করছেন, তাহলে নিচে তো লিখছেন শি ডাজ লার্ন ইংলিশ, এখানে তো এস যোগ করেন নাই লার্নের সাথে। ডাজের সাথে ডু এর সাথে এস যুক্ত হয়েছে, দেখছেন? ডু এর সাথে হ্যাঁ যে স্যার, এস যুক্ত হয়েছে, ওই একটার সাথে এস একটার সাথে ইউজ করতে হয়। ভার্ব তো এখানে দুইটা, লার্নও ভার্ব, দুটাও ভার্ব। প্রথম যে ভার্বটা থাকবে অক্সিলারি হিসাবে, যেটা ভার্বটা থাকবে ওটার সাথে এস বাই এস যুক্ত হবে, শুধু প্রথমটার সাথে যুক্ত হয়, পরেরটার সাথে যুক্ত হয় না। আর অক্সিলারি ভার্ব না থাকলে মেইন ভার্বের সাথে যুক্ত হবে। রাইট। ওই আগে জি স্যার। ব্রিটিশরা এত লম্বা লম্বা সেন্টেন্স বলতো, এখন এই ছোট করার জন্য শি লার্নস ইংলিশ বলবে এখন, আগে বলতো শি ডাজ লার্ন ইংলিশ, যেটা এখন আর ওরা ব্যবহার করে না। এই জন্যই আপনারা যে নেগেটিভ পড়ার সময় নটটা যে ব্যবহার করেন, কিসের সাথে নটটা বসান, এটা বোঝানোর জন্য আমি ওই একই সেন্টেন্সটা দুই ভাবে লিখছি। ডাজের জি স্যার। অক্সিলারি ভার্বের সাথে নটটা বসে, এখন অক্সিলারি কিন্তু ডু আর ডাজ, এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, আর নট কিন্তু আমরা অক্সিলারির সাথে বসাবো। জি স্যার। প্রশ্ন যদি করি, ডাজ শি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শেখে? আর যদি নেগেটিভ কোশ্চেন করি, doesn't she learn English, সে কি ইংরেজি শেখে না? সে কি ডাজ শি লার্ন ইংলিশ মানে সে কি ইংরেজি শেখে, আর ডাজন্ট শি লার্ন ইংলিশ মানে সে কি ইংরেজি শেখে না। ঠিক আছে, দেখেন এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা? না স্যার। ওকে, তাহলে ডাব্লিউএইচ করে আগের মতো, ওয়াই ওয়ার এগুলো আগের মতো নিয়ে নি। এই দুটা ডাজ হয়ে যাবে, এটা স্মল লেটার হয়ে যাবে, এটা যখন মাঝখানে চলে আসবে স্মল লেটার। তাহলে হবে কি, ওয়াই ডাজ শি লার্ন ইংলিশ, সে কেন ইংরেজি শেখে। ওয়াই ডাজ শি লার্ন ইংলিশ, সে কোথায় ইংরেজি শেখে। ওয়েন ডাজ শি লার্ন ইংলিশ, সে কখন ইংরেজি শেখে। হাউ ডাজ শি লার্ন ইংলিশ, সে কিভাবে ইংরেজি শেখে। এখন নেগেটিভ যেহেতু আছে, ওয়াই ডাজন্ট শি লার্ন ইংলিশ, সে কেন ইংরেজি শেখে না। ওয়ার ডাজ শি লার্ন ইংলিশ, সে কোথায় ইংরেজি শেখে না। ওয়েন ডাজ শি লার্ন ইংলিশ,
সে কখন ইংরেজি শেখে না, হাউ ডাজ শি লার্ন ইংলিশ, সে কিভাবে ইংরেজি শেখে না। ঠিক আছে, এইভাবে দেখেন, কোনো সমস্যা আছে কিনা দেখেন। স্যার না, বলেন কোন জায়গায় সমস্যা। স্যার না, সমস্যা নাই। ওকে, আমাদের বই গ্রামার বইতে কিন্তু এভাবে দেওয়া নাই, ঠিক আছে, ইভেন আমাদের এটিএমএস এর বইতেও কিন্তু এভাবে দেওয়া নাই, এই জন্য আপনারা কিন্তু খাতায় তুলেন। কেউ যদি মনে করেন জি যে স্যার। আপনাদের বইতে তো আছে, তোলা লাগবে না, ব্যাপারটা কিন্তু তা না, বইতেও কিন্তু এভাবে দেওয়া নাই। এখন আপনারা ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বইতে একটু দেখেন, চোখ বুলান। কোনটা স্যার? 21 নম্বর পেজ, স্যার উদাহরণগুলো 21 নম্বর পেজের ইয়াগুলো দেখেন একটু, 21 নম্বর পেজের এক্সাম্পল গুলো দেখেন। Go home now. You don't go home now. You go home now. You don't go home. Go home now. Do you go home now? Don't you go home now? Don't you go home now? no He doesn't come here. Does he come here? Doesn't he come here? go you I speak. I don't speak English. Do I speak English? Don't I speak English? you go home now I go home now. স্যার দেখে কোনো লাভ নাই, কোনো লেখা বোঝা যায় না। দেখা বোঝা যায় না, অন্যরা তো পড়তেছে। he comes here I go ওরা home now. পড়লে তাহলে আমার দোষ কি? speak বইয়ে English প্রিন্ট আসে নাই, যত দোষ নন্দ ঘোষ। আর একটু মিউট করে পড়লে ভালো হবে। প্রিন্ট না আসলে তো পড়ার কোনো ওয়ে নাই। স্যার I speak English, তাহলে এখানে কি do I speak English হবে? হ্যাঁ আমি পরবর্তী করতে চাই হ্যাঁ, আমি কি ইংরেজি বলি? হ্যাঁ হবে তো। do I speak English, don't I speak English, when, where, why, how, don't speak English. Comes here. Sir, he comes here. তাহলে কি এখানেও কি হবে do he comes Does. here? ডাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। জি স্যার does হবে do does হ্যাঁ does he come here? Doesn't he come here? Why, where, when, how he come? এই টেন্স যে শিখাচ্ছে না, এটা কিন্তু ভোলা যাবে না, কিন্তু এই টেন্স ভুলে গেলে কিন্তু সামনে যে আমরা আরো পড়াশোনা করব তখন কিন্তু সমস্যা পড়বেন। ইভেন আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আবার লেভেল 2 করতেছেন এবং লেভেল 2 তে গিয়ে অনেক কিছু বুঝতেছেন না, এই টেন্স জি স্যার জ্ঞান না থাকার কারণে। এই টেন্সের জ্ঞানটা কিন্তু একদম ঠোঁটস্থ করে ফেলবেন, ঠোঁটস্থ একেবারে আত্মার সাথে মিশাই ফেলবেন। তো এই যে এগুলা বুঝলে আপনি লেভেল 2 যারা করতেছেন এখন আবার, তারা কিন্তু এগুলো অনেক কিছু বুঝতে পারবেন এখন। আর ইয়াস বা ইয়াস এর ব্যবহারটা স্যার একটু বললে ভালো হতো স্যার, সংক্ষেপে। বললাম তো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব শেষে এস বা ইএস হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বুঝছেন মোকাররম সাহেব? জি স্যার। বলেন কি? থার্ড পারসন সিঙ্গুলার মানে স্যার, সিঙ্গুলার মানে সিঙ্গেল আর কি স্যার, একজন কি বোঝায় আর কি। স্যার আপনি আমি বাদ ব্যতীত অন্য সকল লোকেরা থার্ড পারসন হবে না? হ্যাঁ, যেমন হি, শি, রহিম, করিম, সালমা সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি রহিম এন্ড সালমা হয়, যদি এন্ড দ্বারা যুক্ত হয়, তাহলে কিন্তু সিঙ্গুলার নাম্বার থাকবে না, তারা হচ্ছে প্লুরাল নাম্বার হয়ে যাবে। আবার আমরা, উই, ওটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, আমরা। কিন্তু যদি আপনি সিঙ্গেল মানুষ ইউজ করেন, সিঙ্গেল মানে আমরা ক্রিকেট খেলে সিঙ্গেল নেই না, এক রান, সিঙ্গুলার একজন যদি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে এস অথবা ইএস হবে। এস কখন হয়? যখন আপনার লাস্টের বর্ণটা যদি কনসোনেন্ট হয় তখন হবে এস, আর ভাওয়েল হলে ইএস। যেমন এখন দেখেন ডাস লিখছি, ডাস ইএস যুক্ত হয়েছে, কারণ কি? ডি ও, ওটা হচ্ছে ভাওয়েল, ও ভাওয়েল ইএস ও যুক্ত হয়েছে।
আবার লার্নস, দেখেন লার্নস লিখছি না, এখানে এস যুক্ত হয়েছে কেন? এখানে এনটা হচ্ছে কনসোনেন্ট, এই জন্য একটা এস যুক্ত হয়েছে। এগুলো একটু দেখবেন, খেয়াল করবেন এগুলো। আশা করি এত কঠিন মনে হয় না এটা টেন্স, তাই না? জি স্যার। আচ্ছা, কিন্তু আপনার সমস্যা হচ্ছে আর দেখেন না, যতটুকু পড়ানো পড়া দেখেন না, এই জন্য সমস্যাটা হয় এখানে। আপনাদের কিন্তু দেখতে হবে, এগুলো চর্চা করতে হবে কিন্তু। আচ্ছা, আমরা পরের টেন্সে যাই না? আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট শেষ করলাম, এখন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাব না। আমাদের বইয়েতে কিন্তু আমরা আমাদের বই নিয়ম অনুসারে আমরা যাবো এখন পাস্ট ইনডিফিনিটে। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট জিনিসটা কি বলেন তো? স্যার অতীতে করেছি, এরকম হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা কি করি, যেমন আমি শি লার্নস ইংলিশ, সে ইংরেজি শেখে, এটা তার অভ্যাস, তাই না? তার অভ্যাস অনুযায়ী একটা কাজ, সে ইংরেজি শেখে, সে গান গায়, সে খেলাধুলা করে, এগুলো আমরা অভ্যাসগত ভাবে আমরা বলে থাকি। আবার সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, সরি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এটা পৃথিবীর একটা অভ্যাস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বলি, চিরন্তন সত্যও বলি, বাট আমরা এটাকে এখন পৃথিবীর স্বভাব বলবো, ঠিক আছে? আবার সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এটা হচ্ছে সূর্যের স্বভাব, অভ্যাস। সে স্বভাবসুলভ ভাবে এই কাজগুলো করে, যেগুলো আমরা অভ্যাস ভাবে করি। ঋত্বিক রোশন ভালো নাচতে পারে, এই জন্য সে অভিনয় নাচে। আমি ভালো নাচতে পারি না, এটা নাচি না, কারণ আমার অভ্যাস নাচা না, আমার অভ্যাস হলো পড়ানো। আমি ইংরেজি পড়াই, ঋত্বিক রোশনের ইংরেজি পড়ায় না, কারণ ইংরেজি ওর এটা অভ্যাস। মোট কথা আমরা অভ্যাসগত ভাবে যেসব কাজ করি অথবা করি না, এটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট আন্ডারে রাখবো। যেমন আমি ভাত খাই, আমি ক্রিকেট খেলি, আমরা ইংরেজি পড়ি, এগুলো অভ্যাসগত ভাবে যে কাজগুলো করি সবগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। এখন দেখুন পাস্ট ইনডিফিনিট কি, যেটা আমরা অতীতে করে ফেলছিলাম। কিরকম? আমি ক্রিকেট খেলি, এখন যদি বলি আমি ক্রিকেট খেলেছিলাম অতীতে, আমি ক্রিকেট খেলেছিলাম। আমি ভাত রান্না করেছিলাম, অতীত করে আগে করছেন। আমি অনার্স পাশ করেছিলাম। আমি এসএসসি পাশ করেছিলাম। আমি বাজারে গিয়েছিলাম, আমি বাজারে যাই বলতেছি না কিন্তু, আমি বাজারে যাই এটা আমার অভ্যাস, বাট আমি বাজারে গিয়েছিলাম কবে? 3 দিন আগে। 3 দিন আগে আমি বাজারে গিয়েছিলাম। আবার আপনারা মনে করেন 1 মাস আগে এটিএমসি ভর্তি হয়েছেন, আমরা এটিএমসি 1 মাস আগে ভর্তি হয়েছিলাম, মানে অতীতে কোনো একটা কাজ করবেন। অতীতে যখন কোনো কাজ করবেন সেটাকে আমরা বলবো পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? যেটা একটা হচ্ছে আমি করি, এবার বলতেছে আমি করেছিলাম। আমি খাই, আমি খেয়েছিলাম। আমি গান গাই, আমি গান গেয়েছিলাম। আমি ঘুমাই, আমি ঘুমিয়েছিলাম। এগুলো সব এখন পাস্ট ইনডিফিনিট। এটা স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু, অবজেক্ট প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস এবার হচ্ছে বি ভার্ব টু, তাই না? প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। স্যার ভার্ব টু বলতে যেমন ডু, ডিডটা ভার্ব টু, এরকম বলতে হবে না? এরকম পাস্ট টেন্স, ভার্ব টু হচ্ছে পাস্ট টেন্স, আর ভার্ব থ্রি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আপনাদের গ্রামার বইতে দেখবেন কনজুগেশন অফ ভার্বস নামে একটা চ্যাপ্টার আছে, এটা মুখস্থ করে ফেলবেন সবাই। যে কোনো গ্রামার বইতে দেখবেন কনজুগেশন অফ ভার্ব, দেখেন কনজুগেশন ভার্ব নামে একটা অধ্যায় থাকে, একটা চ্যাপ্টার আছে, এটা মুখস্থ করে ফেলবেন সবগুলা। ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন, গো, ওয়েন্ট, গন, এগুলো সবগুলো আছে। দেখছেন কনজুগেশন অফ ভার্বস লিখছেন আপনারা? জি স্যার। স্যার এটা কি এসএসসি লেভেলের বইগুলোতে মেবি পাবো, তাই না স্যার? হ্যাঁ পাবেন, এসএসসি লেভেলে বইতেও পাবেন, এইচএসসি লেভেলেও পাবেন। কনজুগেশন অফ ভার্বস নামে একটা চ্যাপ্টার থাকে, চৌধুরী হোসেনের যে কোনো বইটিতে পাবেন আপনি, এগুলো তো অ্যাভেলেবল, আপনারা পড়েনি। আচ্ছা, এখন ধরেন এরকম যদি বলি, সে দরজা খুলেছিল, হি ওপেন। এখন ওপেন তো পাস্ট টেন্স, প্রেজেন্ট ফর্মে আছে, এখন এটা তো আমরা ভি2 দিব, পাস্ট টেন্স দিব না? হি ওপেন্ড, সে দরজা খুলেছিল, হি ওপেন্ড দ্য ডোর। এখন যদি আমি বলি সে দরজা খুলে নেয়, তাহলে কি বলবো? হি নট ওপেন দ্য ডোর, তাই না? জি স্যার। তাই না 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 না, তাহলে ডিড না। স্যার he did not open the door. Did not open the door. ডিড কেন আনবো? Did not open. এটা পাস্ট। স্যার নেগেটিভ ব্যবহার করেছে। রাইট, এখন দেখেন হি ডিড ওপেন দ্য ডোর। ব্রিটিশ আগে এই সেন্টেন্সটাকে এইভাবে বলতো,
ডিড ওপেন দ্য ডোর। এখন বর্তমানে এখন সরাসরি ওপেনটার সাথে ওরা ইডি যুক্ত করে। আগে ওরা এইভাবে বলতো হি ডিড ওপেন দ্য ডোর, এই ডিড ডুটাকে ডিড মানে ফেলতো, আর এটাকে প্রেজেন্ট ফর্মে রাখতো, হি ডিড ওপেন দ্য ডোর। দেখেন কোনো সমস্যা আছে কিনা বুঝতে? হি ওপেন দ্য ডোর অর্থ যা, হি ডিড ওপেন দ্য ডোর মানেও তা। এখন যদি নেগেটিভ করেন, হি এই ডিডের সাথে নট লাগাই দিবেন, ডিড নট ওপেন দ্য ডোর, হি ডিড নট ওপেন দ্য ডোর, সে দরজা খোলেনি। এবার বুঝছেন নটটা কেন ডিডের পরে আসছে? কারণ আগে ওল্ড ইংলিশে আগে ডিডটা ছিল, এখন বর্তমানে ইংরেজিরা ওই কথা শর্টকাট করার জন্য ডিডটাকে ফেলে দিছে। বুঝতে পারছেন এতটুকু? একটু ভালো করে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। প্রথম দুটার অর্থ একই, হি ওপেন দ্য ডোর অর্থ যা, হি ডিড ওপেন দ্য ডোর মানেও তা, সেম অর্থ, খালি ধরনটা অন্যরকম। আর নট কিন্তু ডিডের পরে বসবে, কারণ সবসময় নট বসবে অক্সিলারি ভার্বের পরে, ডিডটা অক্সিলারি, এটা এটা পরে বসে নট। এখন যদি প্রশ্ন করি, Did he open the door? Did he open the door? Question mark. সে কি দরজা খুলেছিল? আর নেগেটিভ বললে didn't. Did not he open the door? সে কি দরজা খোলেনি? Question mark. Didn't he open the door? সে কি দরজা খোলেনি? Question mark. আগের মতো যদি আমরা WH গুলো নেই, Why did he open the door? এটা ডিটেল অক্সিলারি এখানে আসলে স্মল লেটার হয়ে যাবে, ডিড। এটা হচ্ছে ডিডন্ট। এখন দেখেন, why did he open the door? সে কেন দরজা খুলেছিল? ওয়ার দিয়ে প্রশ্ন করলে why did he open the door? সে কোথায় দরজা খুলেছিল? when did he open the door? সে কখন দরজা খুলেছিল? how did he open the door? সে কিভাবে দরজা খুলেছিল? এবার দেখছেন WH এর পরে কিভাবে অক্সিলারি ভার্ব আসে। আপনাদের কিন্তু যখন আমি ওই WH এর উপর ক্লাস নিয়েছিলাম, আমি কিন্তু বলেছিলাম প্রত্যেকটা WH এর পরে একটা অক্সিলারি ভার্ব বসবে। দেখছেন এইভাবেই কিন্তু আসে। why didn't he open the door? সে কেন দরজা খুলেনি? why did he open the door? সে কোথায় দরজা খুলেনি? when did he open the door? সে কখন দরজা খুলেনি? how didn't he open the door? সে কিভাবে দরজা খুলেনি? দেখেন এটা কোনো বোঝার চেষ্টা করেন। Sir, present simple এর মতোই past simple. হ্যাঁ, পাস্ট, এটা পাস্ট ইনডিফিনিট। এখন আমরা তো করতেছি এখন প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এই প্যাটার্নে করতেছি আমরা। আর WH কোশ্চেনের সময় হাউ এর এইচটা ছোট হাতের কেন স্যার? না, হাউটা ছোট হাতের না, আমি এখানে টাইপ করছি দেখে ছোট হাতে চলে আসছে, সব ক্যাপিটাল হবে। WH দিয়ে যখন কোশ্চেন করবেন ক্যাপিটাল হবে সব, শুরু দিয়ে সেন্টেন্স শুরুতে ক্যাপিটাল হবে। এখানে জাস্ট চলে আসছে আর কি, টাইপ করতেছি তো, টাইপ করতেছি ছোট আসছে আর কি। এগুলো সব বড় হবে আর কি, ঠিক আছে? এগুলো সব বড় দিবেন, এগুলো সব বড় হবে। এমনি জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর জন্য করতেছি, কপি পেস্ট করতেছি সরাসরি। এগুলো ক্যাপিটাল হবে, ঠিক আছে? যখন কোশ্চেন করবেন ইয়াতে খাতায় ক্যাপিটাল করবেন সব, সব ক্যাপিটাল। যখন প্রশ্ন ইয়ে হবে, এখন ঠিক আছে? জি স্যার। এখন বোঝার চেষ্টা করেন এই অংশটা। Attention. He opened the door. Did he open the door? Did not open the door. Did he open the door? Did not he open the door? Why? Where? When? How? Did he open the door? Why? Where? When? How? Did not he open the door? আচ্ছা, দেখা হলে আপনারা ইয়ে করেন, বইয়ের 23 নম্বর পেজে চলে যান। Yes, sir. He went home. He went home.
পেজ নাম্বার পেজটা দেখেন কোনো সমস্যা আছে কিনা। আর একটু পরে হয়তো লাইন কেটে যাবে, আমি আবার নতুন করে লিংক দিব, ঠিক আছে? You went home. Done. Went home. Do you went home? Did not. You went home. Did. বইটা দেখেন সবাই, 23 নম্বর পেজটা দেখেন। স্যার বলেন। স্যার এই যে ইউ উইল গো হোম এর নিচেরটা নেগেটিভ ইন্টারোগেটিভ যেটা, ওখানে ডোন্ট দেওয়া আছে স্যার, এটা ডোন্টটা কি ভুল আছে নাকি? কোন জায়গা বইতে? হ্যাঁ, ওটা ডোন্ট দেওয়া আছে, এটা ডিড করেন। ওই প্রিন্টিং মিস্টেক আছে, এটা ডিড করে নেন সবাই। ওটা ডিড হবে, ঠিক আছে? এটা কিছু জায়গা থেকে একটু প্রিন্টিং মিস্টেক আছে আর কি এখানে বইতে। আবার শেষের দিকে নাও যুক্ত করছে, নাওটা ওই আগের গুলোর সাথে হবে না আর কি। জি স্যার বলেন। কই বলেন। স্যার হি কেম হেয়ার, হুম, তারপরে স্যার নেগেটিভটা হচ্ছে হি ডিড নট কাম হেয়ার, স্যার ওইখানে কেম, তারপরে না শুনেন নেগেটিভের শুনেন, জায়গায় কাম। ডুটা যদি ডিড হয়ে যায়, ডুটা ডু এর পাস্ট টেন্স কি ডিড না? জি স্যার। ডু এর পাস্ট টেন্স তো ডিড। এখন ডিড দিয়ে দিলে পরে যেগুলো হয় ওগুলো সব পার্ট চেঞ্জ করতে হয় না। ও আচ্ছা স্যার, ওই পরের গুলা স্যার প্রেজেন্ট ফর্মই থাকে ওই স্যার। একটাই চেঞ্জ করলে হয়, ডুটা ডিড হয়ে গেলে পরের গুলো আর চেঞ্জ হয় না। ওই একটাই change হয়। Come here. Cricket. মুস্তাফিজুর রহমান বলেন, কি বলবেন? ওটা বলে স্যার রেজ হ্যান্ড হয়ে গেছিল স্যার। আচ্ছা ঠিক আছে। Speak English. আচ্ছা আমরা নতুন একটা লিংক দিই, তাই না? আমাকে মাঝখান থেকে কেটে গেলে একটা আমার অড একটা সিচুয়েশন হয়ে যেতে পারে। আমি হয়তো ফিচারে যাব। নতুন লিংক দেন স্যার। ঠিক আছে, আমরা হঠাৎ করে চলে গেলে আবার অন্যরকম কথার মাঝখানে যদি লিংক আউট কাট হয়ে যায় এটা বিরক্তিকর হবে আর কি। আমরা নতুন লিংক দিচ্ছি, ঠিক আছে? ওকে ওকে। স্যার ইউ ওয়েন্ট হোম, এখানে ডিডটা যেন কেন হয়েছিল ভুলে গেছি। ওই খাতায় দেখেন, খাতায় তুলেন নাই? খাতায় তুলছি না, আউলে যেতেছে, বুঝতে পারতেছি না কেন লিখছি। আস্তে আস্তে মিলান, ঠান্ডা মাথায় মিলান, সমস্যা নাই। আমি একটু দেরিতে শুরু করবো, ঠান্ডা মাথায় মিলান, নিজেই পারবেন। এটার উত্তর আপনি নিজেই দিতে পারবেন আমাকে। ঠান্ডা মাথায় চিন্তা করেন, দেখেন যেভাবে মানে বইয়ের সাথে দরকার হলে বই বাদ দেন, আমি যেটা দিয়েছি খাতায় ওটা ওটা উভয় মিলান। ডিট কিভাবে আসে নিজেই বের করতে পারবেন। Opened the door. He did open the door. Did not open the door. Open the door. Oh, opened or open came. উত্তর পাইছেন? দেখেন নিজেই অ্যান্সার দিতে পারবেন। জি স্যার, ইউ ডিড ওয়েন্ট হোমই হবে, কিন্তু এটা মানে ব্রিটিশটা সংক্ষিপ্ত করে লিখছে, বর্তমানে সংক্ষিপ্ত করে বলে।
এখন সংক্ষিপ্ত করে ফেলছে, হি ডিড ডু, এখন হি ওপেন দ্য ডোরই বলে, এখন ডিড আর বলে না। হ্যাঁ, ইউ ডিড ডিড হলে আবার ওয়েন্ট ওয়েন্ট হবে কেন? ডিড বুঝি হলে নাই আবার ওয়েন্ট হবে কেন? কোন জায়গায় ডিড হলে ওয়েন্ট হবে কেন? এটা তো ডিড হলে আগে গো হবে। হ্যাঁ, কোথায়, কোথাও কি আছে ডিডের উপরে গোয়েন্ট দিয়েছে, দেওয়া আছে কোথাও? স্যার বইয়েরটা বলতেছে। ডিডের উপরে ওয়েন্ট কোথায় দিছে? আমি তো ওয়েন্ট দেখি না কোথাও। কোন নম্বর পৃষ্ঠায় বলেন? স্যার স্যার ডিড 23 নম্বর পৃষ্ঠায় প্রথমেই তো আছে স্যার। শুরুতেই ইউ ডিডন্ট গো শুরুতে হোম। নেগেটিভ ইন্টারোগেটিভ যে ইয়াটা আছে, ওই সরি মানে নেগেটিভ যেটা আছে ওটাতে আছে আর কি। নেগেটিভ ইন্টারপ্রেটার ডু নট ডু দেওয়া তো, তাই তো? মানে এটা প্রিন্টিং মিস্টেক আছে তো, দেখেন না যে ডোন্ট দেওয়া করা আছে, ডোন্ট হবে না তো, এটা ডিড হবে। এটা আমি কারেকশন করে দিলাম একজনকে, কাউকে যেন করলাম। স্যার ওটা বলিনি, বলছি যে ইউ ওয়েন্ট হোম, তাহলে এটার মানে আগে তো ছিল ওটা ইউ ডিড ওয়েন্ট হোম ছিল না, এটা ইউ ডিড বলতেছিলাম। ওয়েন্ট হোম ছিল না, ইউ ডিড গো হোম ছিল। ইউ ডিড একটা পাস্ট টেন্স হয়, ডু ডিড হয়ে গেলে গো ওয়েন্ট ওয়েন্ট বলবেন কেন আপনি? পাস্ট টেন্স সবসময় একটা হবে সেন্টেন্সে। ইউ ডিড গো হোম। সেন্টেন্সে ভার্ব তো দুইটা, তার কারণে হচ্ছে ভার্ব ডু দুইটা ডিড। থাকলে প্রথম যে অক্সিলারি ভার্বটা থাকে ওটা শুধু চেঞ্জ হয়, ওটা পাস্ট টেন্স হয়, পরের গুলো পাস্ট টেন্স হবে না, একটা শুধু পাস্ট টেন্স হবে। ইউ ডিড ওয়েন্ট হোম। শুধু অক্সিলারিটা যদি পাস্ট টেন্স হয়ে যায়, পরেরটা ওই মেইন ফর্মই থাকবে, ওটা পাস্ট টেন্স হবে না। স্যার আমি বলতেছিলাম ইউ ওয়েন্ট হোম, তাহলে এখানে যে পরিবর্তিত করা, নেগেটিভ করা, ইউ ডিড নট গো হোম, মানে ডিডটা বুঝতে পারতেছি না কিভাবে যেন আসছিল, এটা আচ্ছা, এখন বলতেছি। আমার খাতাটা দেখেন না কেন? খাতায় দেখেন আমি ডিটটা কিভাবে দিছি। স্যার he opened the door, he did open the door, opened, ও ইডি যোগ করছে, ওপেন্ড আর ওয়েন্ট, ও আচ্ছা ওয়েন্ট ডিড হবে, ওপেন্ড দ্য ডোর, ওপেন্ড ইডি যোগ করে, আর ইডি যোগ না করলে হি ডিড ওপেন দ্য ডোর। সবসময় মাথায় রাখবেন পাস্ট টেন্স একটা হবে, দুইটা না। হাজারটা যদি ওই একটা সেন্টেন্স যদি 10টা ভার্ব থাকে, প্রথমটাই শুধু পাস্ট টেন্স হবে, পরেরগুলো পাস্ট টেন্স হবে না। ওপেন্ড, হি ওপেন্ড দ্য ডোর, হি ওপেন্ড ইডি যোগ করে এখানে পাস্ট করা, পাস্ট করে ডিড, ও সাবজেক্ট এখানে ভার্ব দুইটা, দুটো ভার্ব, ওপেন ও ভার্ব, শুধু প্রথমটা হবে, অক্সিলারি ভার্বটা শুধু পাস্ট টেন্স হয়, হলে তখন মেইন ভার্বটা পাস্ট টেন্স হয় না। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এবার পরেরটা যাই। আচ্ছা, ফিউচার মানে বুঝেন তো? ফিউচার এবার করবো আমরা ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট হচ্ছে এতক্ষণ আমরা বলতেছিলাম যে আমি খাই, প্রেজেন্ট ইনডিফিনিট এটা বলছি যে আমি খাই, আমি পড়ি, আমি গান গাই, আমি ঘুমাই, আমরা স্বভাবসুলভভাবে যেটা করি। আর পাস্ট হচ্ছে আমি খেয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি গান গেয়েছিলাম, অতীত। এবার হচ্ছে ভবিষ্যতে কোনো কিছু আমি করব। আমি গান গাই বলবো না, বলবো আমি গান গাবো, আমি রাতে ঘুমাবো, আমি ইংরেজি শিখবো, ঠিক আছে, আমি বেড়াতে যাব, আমি বাইরে বেড়াতে যাব। ভবিষ্যতে কোনো একটা কাজ যখন করবেন সেটাই হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা এটা রাখবো। এটা স্ট্রাকচার কে বলতে পারবেন? স্যার সাবজেক্ট সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান, অবজেক্ট প্লাস এক্সটেনশন। আচ্ছা, শ্যাল কেন হবে না? সাবজেক্ট শ্যাল উইল, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বেস ফর্ম প্লাস অবজেক্ট। শেল বা উইল হতে পারে স্যার, দুইটাই হতে পারে। স্যার বর্তমানে মনে হয় মেবি শেল ব্যবহার করা হয় না আমাদের ইংলিশে কনভার্সনে বা কোনো কাজে। প্রথমত হচ্ছে ব্রিটিশরা এখনো শ্যাল ব্যবহার করে। আমি একটা জিনিস বুঝে নেন, বলেন যদি আমি লিখি I shall sing, আমি একটি গান গাবো। যদি লিখি
I will sing a song. এর অর্থ দাঁড়ায় আমি একটি গান গাবই, এরকম অর্থ দাঁড়ায় ওটা কিনা? জোর দেওয়ার জন্য, তাই না? জি স্যার। তাহলে আই এর সাথে শ্যাল লাগাইতেছি, আই এর সাথে উইল লাগাইতেছি। আবার তুমি গান গাবে, এটা কি বলবেন বলেন তো? You ইউ সিং এ সং, You will sing a song, তাই না? এখন যদি বলি তুমি গান গাবেই, যদি জোর দেই তখন ইউ শ্যাল। you will sing. তখন আপনি জোর দেওয়ার জন্য বলবেন ইউ শ্যাল, তাই না? জি এতক্ষণ স্যার। আপনি বলতেছেন ইউ উইল সিং আ সং, এখন বলবেন ইউ শ্যাল সিং আ সং, মানে তুমি গান গাবাই, জোর দেওয়ার জন্য। মানে একটা পেঁচানো জিনিস না, জিনিসটা একটু পেঁচানো হয়ে যায় না? জি জি স্যার। একটু পেঁচানো হয়ে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে ব্রিটিশদের স্টাইল, মানে ব্রিটিশরা এভাবে ফলো করে। আই শ্যাল সিং মানে আমি গান গাবো, আই উইল সিং মানে আমি গান গাবই। আমেরিকানরা এই জিনিসটা ওরা পছন্দ করে নাই। ওরা কি করলো, এখন হলো আমেরিকা, আমরা হলো আমেরিকা সুপার পাওয়ার পৃথিবীতে, তো ওদের এই ফালতু রুলস আমরা মানি না, এটা আমেরিকানরা বলে দিল ব্রিটিশদের। ওরা কি করলো, আই শ্যালেস ব্যাপারটা ফালাই দিল, বলবো আমরা এখন থেকে তোমাদের এই নিয়ম মানি না, আমরা সবসময় বলবো আই উইল সিং আ সং, আমি গান গাবো। এতক্ষণ একটু ছিল আই উইল সিং আ সং মানে আমি গান গাবই, বাট এখন আমেরিকানরা বল না, তোমাদের ওই শ্যাল উইলের ঝামেলায় আমি নাই, আমি আই এর সাথে উইল লাগাবো, ইউ এর সাথে উইল লাগাবো। আগে যেমন শ্যাল আমরা ব্যবহার করতাম আই এর সাথে আর উই এর সাথে, বাকিগুলোর সাথে উইল লাগাইতাম, হি উইল, দে উইল। আমেরিকানরা এসে বললো বাবা তোমাদের এই ঝামেলার মধ্যে আমি নাই, আমি শ্যাল ব্যবহারই করবো না, আমি বলবো আই উইল, হি উইল, দে উইল, উই উইল, সবগুলোর সাথে উইল লাগাবো। এটা হচ্ছে আমেরিকানরা বলবো। তখন ব্রিটিশরা বললো তো বাবাজি তোমরা তো শ্যালটা ফালাই দিলা, তাহলে জোর দিবা কেমনে? আমরা তো উইল ব্যবহার করতাম জোর দেওয়ার জন্য, আই শ্যাল সিং আ সং মানে আমি গান গাবো, আই উইল সিং আ সং মানে আমি গান গাবই, বাট তোরা এখন জোর দিবি কেমনে? তখন আমেরিকানরা বললো বাট আমরা এখন সুপার পাওয়ার, সারা দুনিয়া শাসন করি, বাট জোর দাম কোনো ব্যাপার, দেখ জোর কেমনে দেই। তখন তারা যেটা করলো আই উইল সিং আ সং ফালাই দিয়ে ওরা আই উইলের জায়গায় ওরা নিয়ে আসলো মাস্ট, আই মাস্ট সিং আ সং মানে আমি গান গাবই। বুঝতে পারছেন? জি স্যার। আমেরিকানরা শ্যালের ব্যবহার করে না, ওরা উইল ব্যবহার করে, ওরা এখন সবকিছুর সাথে উইল ব্যবহার করে। তো বর্তমানে শ্যালের ব্যবহারটা করা হয় না, ব্রিটিশটা এখনো করে, ব্রিটিশটা কিছু কিছু ক্ষেত্রে এখনো করে। ঠিক আছে, তো আমরা উইল দিয়ে শিখবো, ক্লিয়ার? জি স্যার। আমরা উইলে ব্যবহার করবো, শ্যাল ব্যবহার করব না। এখন এটা স্ট্রাকচার কি, শ্যাল সরি সাবজেক্ট, সাবজেক্ট প্লাস উইল, উইলের পরে প্লাস কি দিব, ভার্ব ওয়ান, ভার্ব 1 V1, ভার্ব ওয়ান বা V1, আচ্ছা V1 দেই, V1, তারপর অবজেক্ট object প্লাস এক্সটেনশন, স্ট্রাকচার। ধরেন সাবজেক্ট ধরেন উই উইল, আমরা তো শ্যাল ফেলে দিয়েছি, উই উইল লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখবো। এখন যদি যদি বলি আমরা ইংরেজি শিখবো না, আমরা এখন বলবো উই ওন্ট, কিন্তু বলবো না, আমরা ফর্মাল রাইটিং এ শর্টকাট করবো না, বিশেষ করে অ্যাফার্মেটিভের সময়। কোয়েশ্চেন করার সময় আমি শর্টকাট করতে পারবো, সমস্যা নেই, কিন্তু অ্যাফার্মেটিভে আমি উইল নট বলবো, ওন্টও বলতে পারি, বাট আমরা ফর্মাল রাইটিং এ ওন্ট বলবো না। উই উইল নট, মানে এখানে কিন্তু সরাসরি অক্সিলারি ভার্ব ছিল, অন্যগুলোর ক্ষেত্রে আমরা যেমন নিয়ে আসছি, এখানে উইল আমরা সরাসরি বসাতে, উই উইল নট লার্ন ইংলিশ। শব্দ করেন না, মিউট করেন না। আচ্ছা প্রশ্ন হলো আমরা কি ইংরেজি শিখবো? উইল ইউ লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখবো না? এই উইল নটটাকে এখানে আমরা ওন্ট বলি, সমস্যা নেই, কারণ প্রশ্ন করার সময় আমি ওন্ট বলতে পারি।
আমরা কি ইংরেজি শিখবো না? আগের মতো ডাব্লিউ নিয়ে আসি। ঠিক আছে, ওয়েন উইল ব্যবহার করি। আর এটাকে আবার নিয়ে আসি, এটা নেগেটিভ ওন বলে এটাকে। ওকে, ওয়াই উইল ইউ লার্ন ইংলিশ, আমরা কেন ইংরেজি শিখবো? আর উইল ইউ লার্ন ইংলিশ মানে আমরা কি ইংরেজি শিখবো? ওন টু লার্ন ইংলিশ মানে আমরা কি ইংরেজি শিখবো না? আবার ওয়াই উইল ইউ লার্ন ইংলিশ মানে আমরা কেন ইংরেজি শিখবো? ওয়ার উইল ইউ লার্ন ইংলিশ, আমরা কোথায় ইংরেজি শিখবো? ওয়েন উইল ইউ লার্ন ইংলিশ, আমরা কখন ইংরেজি শিখবো? হাউ উইল উই লার্ন ইংলিশ, আমরা কিভাবে ইংরেজি শিখবো? আবার যদি নেগেটিভ করি, ওয়াই ওন্ট উই লার্ন ইংলিশ, আমরা কেন ইংরেজি শিখবো না? ওয়ার ওন্ট উই লার্ন ইংলিশ, আমরা কোথায় ইংরেজি শিখবো না? ওয়েন ওন্ট উই লার্ন ইংলিশ, আমরা কখন ইংরেজি শিখবো না? হাউ ওন্ট উই লার্ন ইংলিশ, আমরা কিভাবে ইংরেজি শিখবো না। ঠিক আছে, বলেন। ওন্ট কি উইল নট বোঝাইছে এখানে? হ্যাঁ হ্যাঁ, ওন উইল নট বুঝাইছে, বাট ফর্মাল রাইটিং এ অ্যাফার্মেটিভ করার সময় ওখানে ওন্ট দিবেন না, কিন্তু কোয়েশ্চেন করার সময় আপনি ওন্ট বলতে পারেন, সমস্যা নেই। ওন নট কিন্তু উইল নট। এখন দেখেন, এটা বোঝার চেষ্টা করেন। আগের মতো কিন্তু আমাদেরকে ডু ডাজ ডিড আনতে হয় না, এবার এটা কিন্তু সরাসরি অক্সিলারি ভার্ব আছে, আমরা সরাসরি অক্সিলারি ভার্বের পরেই নট বসাই দিছি। যারা লেভেল 2 করতেছে দেখবেন আজকে আজকে মানে এই টেন্সটা শেষ হওয়ার পরে দেখবেন অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে, আপনি অনেক কিছু বুঝতে পারতেছেন লেভেল 2 এর। Learn English. Not learn English. স্যার এগুলোর ভিডিও পাওয়া যাবে না? না, ভিডিও পাওয়া যাবে না, কপিরাইটেড, আমি কপিরাইট করা। এটা স্যার বলে দিছে আমারে, রিদওয়ান বাজান তুই কিন্তু আমার প্রাইভেট প্রপার্টি, তোরে কিন্তু কেউ নিতে পারবে না বলে দিলাম, এজন্য কপিরাইটেড, আমার ভিডিও বানাই। কে যেন দিতে চাইছিল গ্রুপে, কে দিতে চাইছিল? একদিন কথা বলছিলেন নাকি ক্লাস শেষে গতকালকে, উনি বলছিলেন যে যদি কেউ, অনেকে তো ক্লাস মিস করে অনেক সময়, তো ভিডিও যদি তবে সেটাও রেস্ট্রিক্টেড আর কি। না, ভিডিও অ্যালাউড না, কারণ দেখা যাচ্ছে যে যারা মিস করবে ক্লাস তারা পরের ব্যাচের সাথে আবার এই ক্লাসগুলো করে নিবে। ঠিক আছে, রেকর্ডিং এটা অ্যালাউড না। আর তার মধ্যে এটিএম এর টিচারদের মধ্যে আমি থাকি সবচেয়ে চাপে। এটিএম স্যার নিজে কয়েকবার থ্রেট দিছে আমারে, দেখো তোমার ইয়ার জন্য তুমি পার্সোনাল নাম্বার স্টুডেন্টের সাথে শেয়ার করবা না, খবরদার। অন্যদের এত থ্রেট দেন, আমার থ্রেট দেয় সবচেয়ে বেশি। Won't you learn English? Why, where, when, how will you learn? বলেন সোহাগ সাহেব, বলেন। স্যার টেন্সের পরে কি আমাদেরকে সেন্টেন্স টিকানো হবে? আরো বিভিন্ন প্যাটার্ন আছে না, পজিটিভ আছে, তারপর আপনার কি যেন বলে কন্ডিশনাল আছে, এই প্যাটার্ন গুলো তো শিখবেন। সেন্টেন্সই তো শিখতেছেন, এটাও তো সেন্টেন্স। সেন্টেন্স শেখানো আমি ভুলে যাচ্ছেন না, এগুলোও কিন্তু সেন্টেন্স, আপনি অলরেডি সেন্টেন্স শিখতেছেন। বুঝতে পারছি, না মানে ওটা বলতেছিলাম আর কি, সেন্টেন্সে 5 প্রকার যেটা সেন্টেন্স আছে ওগুলা কি শেখানো হবে এটা বলছিলাম। 5 প্রকারের সেন্টেন্স কি রকম? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এগুলো এগুলো লেভেল 0 তে শেখায়, এগুলো 1 এ শেখায় না। লেভেল 0 করতে হবে তাহলে, ওটা যদি না বুঝেন। লেভেল 0ই আছে স্যার? লেভেল 0 আছে, করবেন নাকি? জি স্যার, লেভেল 0 কিন্তু আছে, ওখানে শেখানো এগুলা। বেসিক্যালি যখন কথা বলতেছিলাম তখন বলছে যে লেভেল 1 আর লেভেল 2 আছে, এছাড়া আর কোনো কোর্সই নেই। আচ্ছা, আপনি পরীক্ষা দিয়েছেন? পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়েছেন? কিসে স্যার পরীক্ষা? মানে অনেক সময় স্টুডেন্ট ভর্তি হওয়ার সময় একটা ছোট পরীক্ষা ধরা দেয়, শীট দিয়ে দেয়, পরীক্ষা নেয় ছোটখাটো, ওটা কি আমি তো অনলাইনে, আর এখান থেকে কিভাবে পরীক্ষাটা দিব? আচ্ছা আচ্ছা, ও অনলাইনে যদি ডাইরেক্ট হয়ে তাহলে তার পরীক্ষা দেওয়ার সুযোগ নেই, অফলাইনে যারা করে তাদেরকে ওই পরীক্ষা নেয় ছোটখাটো।
পরীক্ষা দেখে লেভেলটা বুঝে না। যদি পরীক্ষা মোটামুটি ভালো হয় লেভেল 1-এ দিয়ে দেয়, আর যদি একদম খারাপ হয় লেভেল 0-তে দিয়ে দেয়। এগুলো লেভেল 0-তে স্যার শেখায়। বলেন। আমি পরীক্ষা দিয়েছি। স্যার লেভেল 0 কি অনলাইনে? অনলাইনে লেভেল 0 আছে কি না, রয় স্যার তো মনে হয় না অনলাইনে নেন, উনি অফলাইনে নেন লেভেল 0টা। এখন লেভেল 0টা অনলাইনে আছে কিনা যদি করতে চান একটু কথা বলেন অফিসে। কারণ দেখা যাচ্ছে যা অনলাইনে যা টিচার যারা আছে, আমি কিন্তু নিজেও সবাইকে চিনি না। অফলাইনে টিচারদের তাও দেখা সাক্ষাৎ হয়, একটু চেনা চেনা জানা আছে, বাট অনলাইনে যারা ক্লাস নেন ওনাদের অনেকেই আমি পার্সোনালি চিনিও না। ঠিক আছে, একটু অফিসে খোঁজ নিবেন। ঠিক আছে, ধন্যবাদ। স্যার বলেন। এই যে পেজে ভিতরে লেখা আছে উপরে এই স্ট্রাকচার ধরে ধরে প্র্যাকটিস করুন, এগুলো কি আমার প্র্যাকটিস করার জন্য দিছে না মুখস্থ করতে হবে এগুলা? এগুলো প্র্যাকটিস করার জন্য দিছে, এগুলো আপাতত মাথা খারাপ করেন না। আপনি যেভাবে করাচ্ছি ওটাই আপাতত মাথায় রাখেন, আপনি শুধু এক্সাম্পলস গুলো না দেখেন। স্যার, এটা দিয়ে এগুলো প্র্যাকটিস হইলো আসল। হ্যাঁ, এটা প্র্যাকটিস করে এলো সবচেয়ে জরুরি। প্র্যাকটিস করেন, সমস্যা নাই, তো আরো ভালো। যদি প্র্যাকটিস করতে চান আপনি ঘরে বসে বসে প্র্যাকটিস করবেন, বাট এখন তো আমি ক্লাস নিচ্ছি, এখন প্র্যাকটিস করে সময় নষ্ট করা যাবে না। বাসায় করেন। আপনি ঘরে একা বসে বসে যখন পড়াশোনা করবেন প্র্যাকটিস করবেন, সমস্যা হলে জিজ্ঞেস করবেন, সমস্যা নাই তো। বাট এখন তো আমি পড়াচ্ছি, এই পড়ার মধ্যে যদি এখন প্র্যাকটিস করেন আমার সময় পার হয়ে যাবে। ঠিক আছে স্যার, ওকে। এগুলো আপনার বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন, কারণ দেখা যায় আমি কিন্তু হুবহু বই দেখে কিন্তু পড়াই না, খেয়াল করছেন তো এটা? জি স্যার। বইয়ের সাথে কিন্তু মিল নাই, আমি যেভাবে পড়াচ্ছি ওইটা কিন্তু বইতে নাই। এজন্য দয়া করে খাতায় লিখবেন। যদি মনে করেন যে বইতে তো আছে, স্যারের যেভাবে পড়ে স্যার দরকার নাই, তাহলে কিন্তু ঠকবেন। আমার স্টাইল আর বইয়ের স্টাইল একদম আলাদা। ঠিক আছে, এই জন্য আর প্র্যাকটিস এগুলো ঘরে বসে বসে আপনারা করবেন, নিজেরা যখন পড়াশোনা করা দরকার করবেন, প্র্যাকটিস করবেন, বাট এখন না, কারণ এখন আমি পড়াচ্ছি তো। আচ্ছা, এখন আপনারা ফিউচার দেখতেছেন বইতে 26 পেজে? জি স্যার। ফিউচারটা দেখেন 26 পেজে। You won't go home now. Not won't go home now. Will you go home now? Won't you go home now? You will come my home. You will come my home. You won't come my home. স্যার এখানে হি উইল কাম হেয়ার, তা নেগেটিভ হলে হি ওয়ন্ট কাম হেয়ার হবে না? হি উইল বইয়ে নট, তো লেখা। বইতে ওন্ট দেওয়া আছে, বাট ফর্মাল রাইটিং এ ওন্ট লিখতে হয় না, আপনারা এখানে উইল নট লিখে দেন। স্যার এখানে ফর্মাল লেখা হি রাইটিং এ উইল কাম হেয়ারই লেখা, হি উইল কাম হেয়ারই লেখা আছে। হ্যাঁ, হি উইল কাম হিয়ার, তো সমস্যা কি? ঠিকই তো আছে। আর সমস্যা, মানে আপনার এটা সমস্যা স্যার না না এটা নেগেটিভটাতেও হি উইল কাম হিয়ার লেখা, এটা বলতেছে ও স্যার। আচ্ছা, তাহলে নট বসে নাই, নটটা বসাই দিয়েছে। নট বসায় দেন, এটা প্রিন্টিং মিস্টেক আছে, তো বইগুলোতে অনেক মিস্টেক আছে এখানে। Won't he come here to speak English? Won't speak English. Won't speak English. Won't speak English. জি স্যার দেখা হয়েছে। তাহলে আজকে কিন্তু টেন্সের ক্লাস শেষ। আপনারা টেন্সের ক্লাস মানে শেষ না, এই বইটা বের করেন, এলিমেন্টারি ইংলিশ 1 এটা বের করেন। এখন বাকি যেগুলো আছে স্ট্রাকচার ওগুলো ধরে ধরে আপনার বাসায় প্র্যাকটিস করবেন। এখন এই বইটা বের করেন, এলিমেন্টারি পার্ট 1। পার্ট 1 এ সবার প্রথমে স্যার কত পেজ? আপনারা প্রথমে কয় নাম্বার পেজ? 5 নাম্বার পেজ বলবেন। 5, 6, 7 পেজটা একটু দেখেন। 5, 6, 7 সবাই 5, 6, 7 আগে দেখেন। I write articles on different words. Here it's full. স্যার কোন বইটা? এলিমেন্টারি ইংলিশ পার্ট 1 এটা দেখেন, এরকম একটা বই আছে এলিমেন্টারি ইংলিশ। জি ওটা জি 5, 6, 7 দেখেন। 5, 6, 7 মানে ওই এক্সাম্পলস গুলো দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখবেন এক্সাম্পলস দেওয়া আছে অনেক।
I write articles on different topics. He reads various kinds of books. স্যার দ্য ইয়ং ল্যারিকিস্ট হইব এটা বানানটা? কত নম্বর পেজ? স্যার 6-এর 14 নম্বর লাইন। লিরিসিস্ট 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 জি স্যার। The young lyricist write lyrics. Sir, the young realistic লিরিসিস্ট না ওটা না স্যার, রিয়েলিস্টিক হবে না পরেরটা, রাইটস লিরিস্টিক সংস। রিয়েলিস্টিক সংস রিয়েলিস্টিক lyricist. The young lyricist writes realistic songs. বলেন মেহেদী হাসান। স্যার এই ফার্স্ট পেজে 8 নাম্বারটা, এই যে এখানে ইউ অলওয়েজ ফরগেট ইওর শপিং লিস্ট, স্যার এই অলওয়েজটা লাস্টে ইউজ করা যাবে না স্যার? এটা এই স্পোকেন ইংলিশে লাস্টে ব্যবহার করতে পারেন, বাট অলওয়েজটা মাঝখানে দিলে একটু ভালো লাগে। লাস্টে স্পোকেন ইংলিশে আপনি দিতে পারেন অলওয়েজ লাস্টে, সমস্যা নেই। আচ্ছা মাঝখানে দিলে একটু শুনতে ভালো লাগে আর কি। আচ্ছা প্লিজ কেউ একজন বলেন কত নাম্বার পেজে কি বই থেকে করা হচ্ছে? হ্যাঁ আপনি এতক্ষণ ছিলেন কই এটা বলেন। স্যার ডিসকানেক্ট হয়ে গিয়েছিল স্যার নেট। আচ্ছা এলিমেন্টারি ইংলিশে আমি ওই ইয়ে দেখতে বলতেছিলাম যে ইয়েগুলো 5, 6, 7 প্রথমে দেখতে বলছি। স্যার দেখা হচ্ছে। আচ্ছা 5, 6, 7 হইলে এখন পাস্ট ইনডিফিনিটটা দেখেন। পাস্ট ইনডিফিনিট হচ্ছে আপনার 5-7 পাস্ট ইনডিফিনিট 17, 18, 17, 18, 19 দেখেন। 17, 18, 19 17, 18, 19 বলেন।
স্যার বলেন। জি, স্পিকার বন্ধ ছিল স্যার, এই জন্য। ওই যে 20 নাম্বার যেটা, কত পেজে? এটা স্যার 7 নাম্বার পেজে। আই লাভ মাই প্যারেন্টস এন্ড অলওয়েজ লিসেন টু দেম। তো এখানে বলছে তাদেরকে মেনে চলি, তাহলে আমি লিসেন টুর বদলে অ্যাবাইড বাই কি ব্যবহার করা যাবে স্যার এখানে? লিসেন টু দ্য অ্যাবাইড মানে হ্যাঁ দিতে পারবেন, সমস্যা নেই। বাই বাই বসাতে হবে না? হ্যাঁ অ্যাবাইড বাই দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ। এরপরে আপনারা যে ফিউচার সিম্পলে যাবেন আর কি, ফিউচার ইনডিফিনিট, এটা হচ্ছে আপনি 29, 30, 31, 29 থেকে 31 দেখবেন, 29 থেকে 31 ফিউচার ইনডিফিনিট, 29, 30, 31, 29, 30 and 31. স্যার আই ওয়াজ ভেরি এক্সট্রাভার্ট 5 years ago, এটা কি এক্সট্রাভার্ট হবে না? কত নম্বর পেজ একটু বলেন তো? স্যার 18, 17 নম্বরটা। এক্সট্রোভার্ট সমস্যা ঠিক আছে তো, অ্যাডজেক্টিভ তো। আচ্ছা ঠিক আছে স্যার। ফিউচার দেখেন। স্যার বলেন। আচ্ছা উই উইল শপিং দিস মন্ডে, এটা কি মন্ডে হবে না মানডে হবে উচ্চারণটা? মানডে, মানডে, মানডে হবে। মানডে, মানডে, মানডে না মানডে, মানডে। হ্যাঁ মানডে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। স্যার এখানে মানডের আগে যে দিস হয়েছে, দিস কেন হয়েছে? দিস না দিলে কি চলবে না? দিস মানে নির্দিষ্ট করে দিলে, এখন কোন মানডেতে? আগামী মাসের মানডেতে? না এখানে বলছে তো মানডে মানে এই সামনের মানডে দিয়ে বোঝাচ্ছে, এই যে দিস মানডে, এই রবিবার, এই রবিবার, মানে এরকম নির্দিষ্ট করে বোঝাতে জন্য দিস হয়েছে। এমন তো হইতে পারে 1 মাস পরের মানডেও তো হইতে পারে, এই জন্য
দিস দিছে। কিন্তু স্যার বারের আগে তো স্যার অন বসে, তাই না? তাহলে অন কেন অন বসলো তো না? প্রিপোজিশন, আর এখানে তো দিস তো প্রিপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে না, ডিটারমিনেন্ট হিসেবে ব্যবহার হচ্ছে। অন কখন দিবেন? প্রিপোজিশন হিসেবে দিবেন। এখন তো অনের সুযোগই নাই। একটা হচ্ছে অন মানডে, আর আমি হবো দিস মানডে, এই মানডে। অন হচ্ছে প্রিপোজিশন, আর এটা তো দিস তো প্রিপোজিশন না। আচ্ছা স্যার, দিস বলেন। দিস যদি এখানে না বসতো তাহলে বাক্যটা কি হয়ে দাঁড়াতো? কি হতো, অর্থটা কি দাঁড়াতো? দিস না বসলে কত নাম্বারটা বলেন? এই যে 6 নাম্বারটা, ফিউচারে ইউ উইল গো শপিং দিস মানডে। দিস মানডে, এখানে হ্যাঁ, মানে এই সোমবার আমি অন মানডে দিতে পারতেন আপনি, যদি অন মানডে দিতে পারতেন সেখানে। আবার মানে সোমবারে কেনাকাটা করতে যাব। আমরা রবিবারে কেনাকাটা করতে যাব, বাট কোন রবিবারে যাব এটা তো নির্দিষ্ট করা নাই। হ্যাঁ, বাট যদি অন মানডে দিলে ওটা রবিবারে যাব, বাট কিন্তু এটা নির্দিষ্ট করা হচ্ছে না কোন মানডে। আর দিস মানডে দিয়ে নির্দিষ্ট করে এই যে এই মানডেতে যাব। আর যদি অন মানডে দিতেন তার মানে আপনি ওই আগামী বছরের মানডে তো হইতে পারে, ঠিক আছে, কোনো নিশ্চয়তা থাকে না। মানে অন মানডে দিলে ওটা বিষয়টা নিশ্চিত থাকে না যে কোন মানডে। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সময় কিন্তু আমাদের শেষ। বাসা আর দেখেন, কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। জি স্যার। হাফেজ।